আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে আমরা লেকচার 2 নিয়ে হাজির হয়েছি। তো লেকচার 2 তে আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু অলরেডি আমরা প্রথম পত্রের অধ্যায় 4 এ কিছুটা পড়েছি। সো এটা একটু পরিচিত টপিক, তো তারপরে চলো আমরা আগাই। ওকে, সো আজকে আমরা দুইটা টাইপ পড়বো। একটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র ও ঘনত্ব, এবং বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস। তো শুরুতে আমরা টাইপ 2টা আগে পড়বো। তো দেখো এটা পরীক্ষায় কতটুকু কি আসছে না আসছে, দেখো এই যে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এইবারই কোশ্চেনটা আসছে। হ্যাঁ, এছাড়াও মোটামুটি অলমোস্ট সববারই কিন্তু কোশ্চেন গুলো আসছে। এগ্রি গুচ্ছতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সববারে কিন্তু কোশ্চেন গুলো আসছে। তো এটার গুরুত্ব অবশ্যই আমরা 3 স্টার বলতেই পারি। তো ব্যাপারগুলো আসলে কি, ধরো একটা পাত্র আছে আমার কাছে। হ্যাঁ, এখন এই পাত্রের মধ্যে ধরো দুইটা গ্যাস আছে, এ বি, দুই রকমের গ্যাস আছে। এ বি দুই রকমের গ্যাস আছে। এই দুই রকমের গ্যাস ইন্ডিভিজুয়ালি দেখো, ও ধরো একটা চাপ দিচ্ছে P1, ও ধরো আরেকটা চাপ দিচ্ছে P2, দুইজন আলাদা আলাদা চাপ দিচ্ছে P1 P2। এই দুইটা চাপের যোগফলই কিন্তু এই টোটাল পাত্রের মোট চাপের সমান হবে। টোটাল পাত্রের মোট চাপের সমান হবে। আচ্ছা, এই যে ওরা আলাদা আলাদা ভাবে যে চাপটা দিচ্ছে তাকেই বলা হয় আংশিক চাপ। প্রত্যেকটা গ্যাস আলাদা আলাদা ভাবে যে চাপটা দিচ্ছে তাকে বলা হয় ওই গ্যাসের আংশিক চাপ। ব্যাপারটা যদি আরেকটু সিম্পলিফাই করি, ব্যাপারটা আসলে কি, ধরো এটা পুরো বড় একটা পাত্র। এখানে এ ও আছে, বি ও আছে। আমি যদি বি কে সরাই নেই, শুধু এ কে রাখি, তখন এ পুরো পাত্রে ছড়ায় পরে যে চাপটা দিবে সেটাই হচ্ছে P1। এটাই এর আংশিক চাপ, মানে ও একা থেকে পুরো পাত্রে যতটুকু চাপ দিত সেটা তার আংশিক চাপ। ঠিক তেমনি এ কে সরাই নিয়ে যদি বি কে রেখে দিই এবং ও যদি পুরো পাত্রে ছড়ায় যায়, ছড়িয়ে গিয়ে ও যে চাপ দিবে সেটা হচ্ছে P2, যেটাকে আমরা বলি বি এর আংশিক চাপ। এই দুটো আংশিক চাপকে যোগ করলে যেটা পাই সেটাই হচ্ছে মোট চাপ। আমরা আস্তে আস্তে এটা প্রমাণটাও দেখবো, কোনো সমস্যা নাই। ওকে, সো এটাই হচ্ছে একটা প্রথম ধারণা যে জিনিসগুলো আসলে কি। এরপর এখানে কয়েকটা কনসেপচুয়াল ব্যাপার স্যাপার আছে, যে যেটা বললাম, এর চাপ আংশিক চাপ বি এর আংশিক চাপ যোগ করলে মোট চাপ হয়। তাছাড়া মোল ভগ্নাংশ বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, মোল ভগ্নাংশ বলে একটা ব্যাপার আছে, বাট শর্ত আছে। এই সূত্রটা ফলো করতে হবে। যতগুলো গ্যাস ধরো বি সি এক্সেট্রা, অনেকগুলো গ্যাস ধরো এই একটা পাত্রে আছে, এখন অবশ্যই তাদের দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে। এক, তাদের তাপমাত্রাটা কিন্তু ফিক্স থাকতে হবে। তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখি, সেটা হচ্ছে নন রিঅ্যাক্টিং গ্যাস মিক্সচার। মানে এ বি সি ওদেরকে অবশ্যই নন রিঅ্যাক্টিং হতে হবে। মানে হচ্ছে এ বি সি কেউ কারোর সাথে বিক্রিয়া করবে না। পারস্পরিক বিক্রিয়াহীন গ্যাসগুলাই আংশিক চাপ প্রদান করে। যদি তারা বিক্রিয়া করে ফেলে তখন আরেকটা গ্যাস তৈরি করে ফেলবে, তখন আরেক ইকুয়েশনে চলে যাবে ব্যাপারটা। হ্যাঁ, সো ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের যদি আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা পড়তে যাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে যে গ্যাসগুলো নিয়ে আমরা চাপটা হিসাব করব সেই গ্যাসগুলোকে অবশ্যই পারস্পরিক বিক্রিয়াহীন হতে হবে। হ্যাঁ, আমি একটু লিখে দিই এই পাশে, পারস্পরিক বিক্রিয়াহীন গ্যাস হতে হবে। হ্যাঁ, পারস্পরিক বিক্রিয়াহীন মানে নিজেরা নিজেদের সাথে বিক্রিয়া করতে পারে না, এটাই বলছে নন রিঅ্যাক্টিং গ্যাস মিক্সচার, এরকম হতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমি যদি তোমাদেরকে এবার এক্সাম্পল দিয়ে ধরে ধরে শিখাই, ধরো তোমার কাছে একটা এ গ্যাস আছে, বি গ্যাস আছে, সি গ্যাস আছে। এ আছে ধরো 2 মোল, বি গ্যাস আছে ধরো 3 মোল, সি গ্যাস আছে ধরো 5 মোল। ঠিক আছে, এই কয়েকটা মোল গ্যাস আছে একটা পাত্রে। এখন আমি যদি বলি আংশিক চাপ, আংশিক চাপ পড়ার আগে আমাদের যেটা পড়তে হবে মোল ভগ্নাংশ। হ্যাঁ, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি, এটাকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। মোল ভগ্নাংশকে এক্স দিয়ে প্রকাশ করা হয়। মোল ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে উপরে হবে নিজের মোল, নিচে হবে মোট মোল। এটার অর্থটা কি ভাইয়া? এটার অর্থ হচ্ছে ধরো তুমি ঈদে গেছো, ঈদি নিচ্ছ, সালামি নিচ্ছ, তোমার আব্বু দিয়েছে তোমাকে সে ফর এক্সাম্পল 100 টাকা, তোমার আম্মু তোমাকে দিয়েছে ধরো 150 টাকা। তাহলে তোমার আম্মুর পার্সেন্টেজটা কত, বা আম্মুর মোল ভগ্নাংশ মানে টাকার ভগ্নাংশটা কত? তাহলে আম্মুর টাকা 150, মোট টাকা কত? 250। হ্যাঁ, তাহলে 250-এর 150, এটাই এই অনুপাতটাই হচ্ছে তোমার আম্মুর জন্য টাকার মোল ভগ্নাংশ। তোমার আব্বুর জন্যটা কি হবে? আব্বু দিয়েছেন কত? 100 বাই মোট টাকা হচ্ছে 250, তাহলে 100 বাই 250 এই অনুপাতটা হবে তোমার আব্বুর জন্য টাকার মোল ভগ্নাংশ। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। সো এটাকে যদি আমরা এখন সুন্দর কথা লিখতে থাকি, এক্স দিয়ে যেহেতু প্রকাশ করে, তাহলে এক্স অফ এ যদি লিখি, এর মোল ভগ্নাংশ কত হবে? এর নিজের মোল হচ্ছে 2 মোল,
বাই মোট মল হচ্ছে 2 প্লাস 3 প্লাস 5 লিখলাম। তাহলে এক্স অফ বি কি হবে ভাইয়া, বি এর মল বাই মোট মল, আর সি এরটা কি হবে, এক্স অফ সি, সি এর নিজের মূল বাই মোট মূল। শেষ। এখন আংশিক চাপটা কি আসলে আমরা পড়ি। আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটাকে আমরা বলতেছি ভাই কি, আংশিক চাপ। তাহলে এটা কিভাবে বের করব, চলো আমরা পি অফ এ, এটার অর্থ হচ্ছে এর আংশিক চাপ, এর চাপটা বের করব। তাহলে কি হবে, এর মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশটা কত, 2/2 প্লাস 3 প্লাস 5 ইন্টু মোট চাপ। ধরে নাও মোট চাপ হচ্ছে পি টোটাল, এই যে এভাবে লিখলাম, হ্যাঁ মোট চাপ। তারপর পি অফ বি নিলাম, মানে বি এর আংশিক চাপ ইকুয়াল টু কত হবে, 3, ফার্স্টে আংশিক চাপ নিলে কি হয়, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ঠিক আছে, 3/2 প্লাস 3 প্লাস 5 ইন্টু পি টোটাল। এই ভ্যালুগুলা কোথা থেকে নিচ্ছি ভাইয়া, এই যে এখান থেকে নিচ্ছি, হ্যাঁ মানে সূত্রটা আর কি এভাবে লেখা যায়, এক্স অফ এ ইন্টু পি টোটাল, এটার ক্ষেত্রে লেখা যায় এক্স অফ বি ইন্টু পি টোটাল। ঠিক তেমনি সি এর আংশিক চাপ যদি লিখতে হয় সেক্ষেত্রে এই যে মোল ভগ্নাংশ সি এর ইন্টু মোট চাপ, এটাকে আমরা লিখতে পারি এক্স অফ সি ইন্টু পি টোটাল, এভাবে আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে আংশিক, আমরা আগে কি পড়ছিলাম যে এই আংশিক চাপগুলো যোগ করলে কিন্তু মোট চাপের সমান হয়, তাই তো? আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা পেজ নিই, আমরা একটা পেজ নিয়ে জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ জাস্ট এ বিট, আমরা একটা পেজ নিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। ওকে, সো আমরা যদি এই পেজটাই নেই, ধরো একটা জিনিস বোঝাইতে চাই, একটু আগে আমরা কি বললাম ভাইয়া, সিম্পলিফাই করি যে পি অফ এ, একটু দাঁড়াও, একটু আগে যদি আমরা বললাম পি অফ এ আমাদের আসলে কি এক্স অফ এ ইন্টু পি টোটাল, যেটার ভ্যালু আসছিল 2/2 প্লাস 3 প্লাস 5 ইন্টু পি টোটাল। তারপর পি অফ বি মানে বি এর আংশিক চাপ আসছিল এক্স অফ বি ইন্টু পি টোটাল ইকুয়াল টু 3/2 প্লাস 3 প্লাস 5 ইন্টু পি টোটাল। ঠিক তেমনি সি এর আংশিক চাপ আসছিল এক্স অফ সি ইন্টু পি টোটাল ইকুয়াল টু 5/2 প্লাস 3 প্লাস 5 ইন্টু পি টোটাল। এখন তিনটা যোগ করে দিই চলো, হ্যাঁ, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, মানে এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ, সি এর আংশিক চাপ যোগ করে দিই, তাহলে কি কি আসে দেখো, পি টোটালটা কমন নিয়ে ফেলি, তাহলে বাকিগুলো যোগ ফলে চলে যাবে, যোগ ফলে চলে যায় 2/2 প্লাস 3 প্লাস 5 প্লাস 3/2 প্লাস 3 প্লাস 5 প্লাস 5/2 প্লাস 3 প্লাস 5 নিলাম। এখন খেয়াল করো, এটাকে আমরা লিখলাম পি টোটাল ইন্টু লসাগু তো সেম, তাহলে 2 প্লাস 3 প্লাস 5, জাস্ট যোগ হবে উপরে গুলা 2 প্লাস 3 প্লাস 5, তো দেখতেই পাচ্ছ এটা এটা কাটা, তাহলে শুধুমাত্র কি থাকতেছে পি টোটাল। তাহলে আমরা কি শিখলাম, যতগুলা গ্যাস থাকবে একটা পাত্রে তাদের আংশিক চাপগুলোর যোগফল হবে মোট চাপের সমান। যতগুলা গ্যাস থাকবে পাত্রে, গ্যাসগুলোর বৈশিষ্ট্য কি, তাপমাত্রা ফিক্সড এবং তারা একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে না, পারস্পরিক বিক্রিয়াহীন, এরকম গ্যাসের তিনটা মিশ্রণ আমরা নিছিলাম। তাদের আলাদা আলাদা যে চাপগুলা দেয়, মানে তারা একা থাকলে পুরো পাত্রে যে চাপ দিত সেটাকে বলা হয় তাদের আংশিক চাপ। এই আংশিক চাপগুলোর যোগফল হচ্ছে মোট চাপের সমান, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এটা একদম সিম্পল একটা ম্যাথ আর কি আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে মোটামুটি আংশিক চাপ সূত্রের মধ্যে পড়ে আর কি, হ্যাঁ। তো চলো এবার হচ্ছে আমরা একটু অবজেক্টিভের দিকে যাই, দেখি আমরা জিনিসটাকে বুঝতে পারছি কিনা। ফার্স্ট কথা, সমআয়তন পাত্রের নিচের কোন গ্যাসটির আংশিক চাপ সর্বাধিক? আচ্ছা ফাইন, আংশিক চাপ সর্বাধিক মানে কি, কে আংশিক চাপ সর্বাধিক হবে, যে চাপ বেশি দিবে তাই না, সেই তো আংশিক চাপ সর্বাধিক হবে। এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, তোমাদেরকে যদি আমি একটু হিন্ট দেই, এটা কি ছিল আংশিক চাপ, সাপোজ পি অফ যে কোনো একটা, হ্যাঁ ধরো পি অফ ক ধরলাম, এটা কিন্তু কি ছিল, মোল ভগ্নাংশ অফ ক ইন্টু পি টোটাল, এটা ছিল তাই না।
এখন পিটা কার উপর নির্ভর করে? আংশিক চাপ কার বেশি হয়? যার মোল ভগ্নাংশ বেশি তার। আচ্ছা, মোল ভগ্নাংশ আবার কি ছিল? ক এর মোল বাই মোট মোল। আবার খেয়াল করো, এই জিনিসটা বেশি কখন হবে? যখন ক এর মোল বেশি হবে। আবার এই জিনিসটা যদি বেশি হয় তাহলে এই জিনিসটাও বেশি হবে। মানে সোজা বাংলা, আমার মোল সংখ্যা, ক এর মোল সংখ্যা যত বেশি হবে তত ক এর আংশিক চাপও কি হবে? বেশি হবে। কথাটা কি বুঝতে পারছি? ক এর মোল সংখ্যা বেশি মানে কি? অনু বেশি। অনু বেশি মানে কি? তারা চাপ দিবে বেশি, তার মানে তাদের আংশিক চাপ বেশি। ক এর মোল সংখ্যা যত বেশি হবে, ক এর আংশিক চাপও তত বেশি হবে। কোশ্চেন কি বলছে দেখো, সমায়তন পাত্রের নিচের কোন গ্যাসটির আংশিক চাপ সর্বাধিক? তার মানে যার মোল সংখ্যা সর্বাধিক তার আংশিক চাপও সর্বাধিক। চলো মোল বের করি। এটার ক্ষেত্রে এন অফ হাইড্রোজেন কত আসে? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ তো 2 আর আণবিক ভর হাইড্রোজেনের 2, যেহেতু 2 তাহলে আসে 1 মোল। ঠিক আছে। আচ্ছা, এরপর এটা দেখো, এন অফ হিলিয়াম। হিলিয়ামের ডাব্লিউ দেওয়া আছে 8, ভর কিন্তু 4, তাহলে আসে এটা 2 মোল। আচ্ছা, তারপর দেখো এন অফ অক্সিজেন। এখানে ডাব্লিউ দেওয়া আছে 32, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে কত আসতেছে? 1 মোল। তারপর এখানে আসতেছে এন অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া ভর দেওয়া আছে 17 গ্রাম, এটার 1 মোলও 17 গ্রামই থাকে, আলটিমেটলি এটা হচ্ছে 1 মোল। সো বেসিক কথা কি, যে যার মোল বেশি তার আংশিক চাপ বেশি, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি, যার মোল বেশি তার আংশিক চাপও বেশি। সিম্পল হয়ে গেল। তারপর যদি আসি, 1 অ্যাটমসফিয়ার চাপে একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:4 অনুপাতে আছে, অক্সিজেনের আংশিক চাপ কত? আচ্ছা, খেয়াল করো, একটা আবদ্ধ পাত্র আছে, এখানে হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে। হাইড্রোজেন গ্যাস যদি 1 মোল থাকে, অক্সিজেন গ্যাস আছে 4 মোল অনুপাত। হ্যাঁ, তাহলে আমরা যদি বের করতে যাই যে অক্সিজেনের অনুপাত, ধরে নাও এটা আছে 1 মোল, এটা আছে 4 মোল, ঠিক আছে? তাহলে খেয়াল করো তো, অক্সিজেনের আংশিক চাপটা আমরা কিভাবে লিখবো? খুব সিম্পল, অক্সিজেনের নিজের মোল বাই হাইড্রোজেনের মোল প্লাস অক্সিজেনের মোল। এটার মানে কি? নিজের মোল বাই মোট মোল, মানে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটাই তো, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপই তো আংশিক চাপ। মোল ভগ্নাংশ কি? নিজের মোল বাই মোট মোল। চলো হিসাব করি। অক্সিজেনের মোল ধরে নিলাম কত? 4, হাইড্রোজেনের কত? 1 প্লাস 4 ইন্টু পি, টোটাল দাম আছে কত? 1 অ্যাটমসফিয়ার। তাহলে খেয়াল করো কত আসে? 4/5 অ্যাটমসফিয়ার। এইটুকু আসলো। কোশ্চেনে দেখো সব, এই যে এটা তো অ্যান্সার হবেই না অ্যাটমসফিয়ারে, এখন নিউটন পার মিটার স্কয়ার এরকম আকারে অ্যান্সারটা আছে, তার মানে জিনিসটা ওই এসআই এককে নিতে হবে। তো আমরা কি জানি? 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101,325 প্যাসকেল, বা প্যাসকেলকে আরেকবার এককে বলা হয় নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, এই এককও বলা হয়। তো এটাকে আবার কিভাবে লেখা যায়? 1.01 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে খেয়াল করো, এটাকে আমরা কি লিখতে পারি? 4/5 ইন্টু 1 ইন্টু 10⁵। হিসাবের সুবিধার জন্য শুধু 1 ধরে নিচ্ছি। হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার। খেয়াল করে দাও, একটু কষ্ট করে খেয়াল করলে অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ, দেখো, ধরো তুমি এইখানে এটা হিসাব করার জন্য একটা 10 গুণ দিলা, নিচে একটা 10 ভাগ দিলা, এরকম হিসাবের সুবিধার জন্য 10 গুণ 10 ভাগ নিয়ে নিলা। তাহলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে আসলো 8 হইলো, ইন্টু 10⁻, এই 10 আর 10⁵ কাটাকাটি যাবে একটা, তাহলে হবে 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। সিম্পল। 10/10 কেন নিলাম? ভাগ করার জন্য। 5 10 2, তাহলে 4 দুগুণে 8। এই 10 তো এই 5-এর থেকে 1 বিয়োগ যাবে, পাওয়ার, তাই না? উপরে নিচে আছে, তাহলে কাটাকাটি করলাম, এখানে 5টা 10 আছে, এখানে একটা 10 আছে, কাটা যাবে, 4টা 10 থাকবে, তাহলে 10⁴। 8 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার। দেখো, 8 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কয়ার, অ্যান্সার কিন্তু সি। দেখছো হিসাব কত সহজ আসলে করা যায়। হ্যাঁ, আচ্ছা, তারপর চলো আমরা একটু সামনের দিকে আগাই। কোন মিশ্রণে 100 গ্রাম আইসোপ্রোপাইল অ্যালকোহল ও 50 গ্রাম পানি আছে, উক্ত মিশ্রণে অ্যালকোহলের মোল ভগ্নাংশ কত? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, তখন ক্যালকুলেটর ছিল আর কি। আইসোপ্রোপাইল অ্যালকোহল জিনিসটা আসলে কি? আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে, দেখো, প্রোপাইল বলছে তো 3টা কার্বন, CH3 CH3, এখানে একটা H, এখানে একটা OH। আইসো শব্দের অর্থ হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি, এটাকে বলা হয় আর কি। সেকেন্ডারি মানে হচ্ছে যে কার্বনে 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে, এটা আমরা যোগাযোগ আরো ভালো মতো পড়াইছি, তোমরা দেখে নিও। এই যে এই কার্বনটা না, এই যে দেখো, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকবে,
কার্যকরীমূলক তো এখানে OH, এটার সাথে যে কার্বনটা থাকবে তার সাথে 3টা হাইড্রোজেন থাকা উচিত নরমালি। এখন আছে কয়টা? মাত্র একটা না, 2টা নাই, 2টা প্রতিস্থাপন হয়ে গেছে, তাহলে এটা 2 ডিগ্রি। যে কটা প্রতিস্থাপন হবে ওইটা অত ডিগ্রি, ঠিক আছে? 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো, এটাকেই বলা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটারই ওই যে 70% নিলে তোমার এই যে হ্যান্ড স্যানিটাইজার হয় আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে এটা 100 গ্রাম নিছে, তাহলে এটার ভরটা বের করো তো, এমটা বের করো। দেখো কার্বন কয়টা আছে? 1 2 3, তাহলে 3 × 12, কার্বন আছে 3টা, প্লাস হাইড্রোজেন কয়টা আছে? 3 3 6 7 1 8, হাইড্রোজেন আছে 8টা, তাহলে 1 × 8, প্লাস অক্সিজেন আছে একটা, 16 × 1, তাহলে টোটাল কত হলো? 3 × 36 প্লাস 8 8 প্লাস 16, তাহলে টোটাল কত হচ্ছে? 52 আর 8 60, 60। এম পাইছি আমরা 60 গ্রাম, আর ডাব্লিউ দেওয়া হচ্ছে আমাদের 100 গ্রাম। হ্যাঁ, এটা কার জন্য? আইসোপ্রোপাইল অ্যালকোহলের জন্য। এখন বলছে অ্যালকোহলের মোল ভগ্নাংশ কত? ওকে ফাইন, তাহলে এক্স অফ অ্যালকোহল, তাহলে অ্যালকোহল মোল ভগ্নাংশ ইকুয়াল টু এন অফ অ্যালকোহল, অ্যালকোহলের মোল ডিভাইড বাই মোট মোল, অ্যালকোহল প্লাস পানি, পানির মোল। তো চলো মানগুলো বসাই দিই। অ্যালকোহলের মোলটা কত ভাই? দেখো ডাব্লিউ বাই এম, ডাব্লিউ কত? 100/60, এখানে 100/60, প্লাস পানির ক্ষেত্রে কত আছে? 50 গ্রাম, তাহলে 50/18, এরকম অবস্থায় আছে, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা এখন কিভাবে লিখতে পারি, মানে অনেক ধরনের প্রসেস আছে, আমরা চাইলে লিখতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই যে বললাম তো যে ওই সময় আসলে ক্যালকুলেটরের প্রচলন ছিল, তো তোমাদের সাথে যখন ম্যাথ গুলো আসবে তখন হচ্ছে এমন ভাবে ম্যাথ গুলো থাকবে, ধরো এখানে 100 জায়গায় যদি 120 থাকে তাহলে কাটাকাটি চলে যাবে, আবার এখানে 50 জায়গায় যদি ইয়া থাকে 54 থাকে তখনও কিন্তু কাটাকাটি চলে যাবে, বুঝছো? 3 8 54 এরকম আর কি, শুধুমাত্র কাটাকাটি চলে যাবে। তো ডিজিট গুলো এরকমই থাকবে, যেহেতু ক্যালকুলেটর যদি না দেয়, যদি দেয় তাহলে এরকম থাকবে, সিম্পল। তো যদি তোমরা এটা ক্যালকুলেটর হিসাব করে দেখো, চলো আমরা ক্যালকুলেটর হিসাব করি, যেহেতু ওই সময় ক্যালকুলেটর ছিল। তাহলে আনসার আসতেছে হচ্ছে 0.375, হ্যাঁ এটা আসতেছে মোল ভগ্নাংশ 0.375, আমার অ্যান্সার আসতেছে দেখো 0.375। ওকে, 0.375 হচ্ছে আমার অ্যান্সারটা আসতেছে। আচ্ছা, তারপরেও যদি আমি মোটামুটি এই জিনিসটাকে যে একটু সর্ট আউট করতে যাই আর কি, হ্যাঁ 2 20 4, হ্যাঁ এটাকে কিন্তু মানে অলমোস্ট আরেকভাবে হিসাবটা করতে পারি আমরা চাইলে, একটু খেয়াল করে দেখো। ধরো এই জিনিসটাকে যদি আমি 100 না ধরে 120 ধরি আর কি, হ্যাঁ তাহলে এটা কাটাকাটি যে থাকবে 2, তাহলে এটাকেও যদি আমরা 120 ধরি, এটা কাটাকাটি যে থাকবে 2, এটা যদি আমরা 54 ধরি তাহলে এটা থাকবে 3, তাহলে থাকতেছে কি দেখো তো 2/2 + 3 = 2/5 এরকম থাকতেছে। তো 2/5 মানে কত আসলে দেখো, 2/5 × 10/10 এরকম যদি করি, 5 × 10, তাহলে 4/10 আর কি, হ্যাঁ মানে 0.4, মানে অ্যান্সারটা 0.4 এর চেয়ে কম বা কাছাকাছি থাকবে। তো 0.4 এর কম বা কাছাকাছি কোথায় আছে, যেহেতু মানগুলো বেশি বেশি ধরছি অ্যান্সারটাও কম হবে, তাহলে অ্যান্সার দেখো 0.4 এর চেয়ে কম অ্যাকচুয়ালি এখানেই আসতেছে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে একটু শর্টকাটে করতে পারি, ঠিক আছে? এটা একটা সিস্টেম দেখাইলাম ভাই, যে এইভাবে কাছাকাছি ধরেও করা যায়, ঠিক আছে? অলমোস্ট 0.4 এর সমান হবে, অলমোস্ট, হ্যাঁ এটাকে আবার যে এইভাবে লেখা যায় আর কি, অলমোস্ট 0.4 এর সমান হবে। তো 0.4 এর ছোট হবে আর কি, বড় হবে না, সে অ্যান্সার এ হবে, হ্যাঁ এইভাবে করেও লেখা যায়। ওকে, তারপর আসি ব্যাপন ও নিঃসরণ, খুবই ক্রিটিক্যাল একটা ইকুয়েশন আর কি। তো ব্যাপন আর নিঃসরণের মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে কোনো কিছু ছড়িয়ে পড়া। এখন এই ইস্যুটা কেন আসতেছে, অধিক ঘন থেকে কম ঘনতে কেন যেতে হবে? অধিক ঘন মানে কি এখানে অণু বেশি চাপাচাপি করে আছে, আর এটা কম ঘন মানে কি এখানে অণু কম, তাহলে অবশ্যই বেশি অণু চাবেই কি কম অণুর দিকে যাইতে, যাতে কি ব্যালেন্স বজায় থাকে বা একটু ফ্রিলি চলাচল করতে পারে, স্বাভাবিক এটা স্টেবিলিটি, হ্যাঁ স্থিতিশীলতা। তো এই জন্য দুইটা টপিক থাকে, একটা হচ্ছে ব্যাপন, একটা নিঃসরণ। ব্যাপনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, ব্যাপনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে এই জিনিসটা পরিচালিত হয়। নিঃসরণটা হচ্ছে দুইটা জিনিস লাগে, চাপ দেওয়া লাগে প্লাস সরু ছিদ্রপথ লাগে, সরু ছিদ্রপথ লাগে, হ্যাঁ সরু ছিদ্রপথটা হচ্ছে ওই যে চাপটা প্রয়োগ করার জন্য আসলে এটা ব্যবহার করা হয়। তো বেসিক থিং হচ্ছে, চিন্তা করো তোমার কাছে একটা পারফিউম আছে, ধরো পারফিউম, হ্যাঁ এই যে পারফিউম নিলাম আমি হাতে, ধরো ইমেজিন পারফিউমটা আমি ক্লিক করলাম, এই যে প্রেসার দিলাম না, আমি ক্লিক করা মানে কি বাটনটা নিচে নামিয়ে একটা প্রেসার দিবে, তখন ওই ছোট ছিদ্রপথে কিছু গ্যাস বের হবে। তাহলে এখানে হচ্ছেটা কি আসলে, এই যে প্রেসার যে দিলাম না, সরু ছিদ্রপথ প্রেসার, এই দুইটার কম্বিনেশন বলা হয় নিঃসরণ।
তখন কি হলো, নিঃসরণ হইলো। হওয়ার পরে যে গ্যাসটা বের হইলো না অণুগুলা, তারা তো ঘন, অনেকগুলো অণু বের হইলো ঘন, তারা এখন দেখো এখানে সেন্ট পুরা গ্রান, কিন্তু সেন্টটা যখন আমি ছাড়ছি এখানে কিন্তু কোনো সেন্ট নাই, মানে অণু নাই, কিছুই নেই। তো এই অধিক ঘন অঞ্চল থেকে ও কি চাবে, ফ্রিলি ঘুরতে, এজন্য ও ছড়ায় যাবে, ছড়ায় সব জায়গায় লেগে যাবে, মানে কম ঘন অঞ্চলের দিকে সুন্দর মতো ছড়িয়ে যাবে। তো এই যে স্বতঃস্ফূর্ত ভাবে অটোমেটিক ছড়িয়ে যাওয়া, অটোমেটিক বা স্বতঃস্ফূর্ত, এটাকে আমরা বলতেছি ব্যাপন। তাহলে এটা ভালো উদাহরণ কি ভাইয়া, এই যে সেন্ট। হ্যাঁ, তাহলে এই যে সরু ছিদ্রপথ, এই যে প্রেসার, এই দুইটার কম্বিনেশনকে আমরা বলতেছি নিঃসরণ। নিঃসরণ। আর এই যে এখানে ছিল অধিক ঘন, মানে মাত্র বেরোইছে, অনেকগুলা অণু আছে, এই যে দেখো আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে না অটোমেটিক ভাবে। এটা কিন্তু আর আমরা কি করি, স্প্রে দিয়ে কি ফুদে এরকম করি না, আমরা তো এরকম করি না, স্প্রে দিলে অটোমেটিক সে ছড়ায় যাচ্ছে। তো এই যে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়ায় যাওয়ার যে ব্যাপারটা থাকে, সেটাকে আমরা বলতেছি ব্যাপন। তো ইস্যুটা কি, ব্যাপনে কি হয়, অধিক ঘন অঞ্চল থেকে কম ঘন অঞ্চলের দিকে যাবে, নিঃসরণে অধিক ঘন থেকে কম ঘনতে যাবে, বাট ব্যাপনটা স্বতঃস্ফূর্ত, নিঃসরণটা হচ্ছে তোমার কি থাকবে, প্রেসার দেবে এবং সরুছিদ্রপথ থাকবে। ঠিক আছে, এই পার্থক্য কখনোই ভোলা যাবে না, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা টপিক। হ্যাঁ, আচ্ছা, তো চলো ওই ব্যাপনকে আর কি বলা হয় ডিফিউশন, ব্যাপনকে বলা হয় হচ্ছে ডিফিউশন। আর পার্টিশন মানে যে ইফিউশন হচ্ছে নিঃসরণ, এই যে সরু ছিদ্রপথ প্রেসার দিব আর কি, এটাকে বলা হয় নিঃসরণ, এটাকে বলা হয় নিঃসরণ। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি এটা গেল আমাদের মিনিমাম টপিক। এবার আসি, এই গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে অনেকটা সূত্র প্রদান করছিলেন আর কি, এই সূত্রগুলো আসলে রিয়েল লাইফের সাথেও অ্যাপ্লিকেবল আর কি। হ্যাঁ, বলছে দেখো, যে কোনো জিনিসের ব্যাপন হার, মানে ওনার প্রাথমিক সূত্রটা ছিল যে কোনো জিনিসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে মানে যার ঘনত্ব যত বেশি তার ব্যাপন হার তত কম। ঘনত্ব বেশি মানে কি, ভর বেশি। ধরো একটা ভারী মানুষ আছি, আমি যেমন ভারী মানুষ, তোমরা ধরো পাতলা মানুষ, তাহলে আমি কিন্তু তোমাদের চেয়ে কম দৌড়াইতে পারবো, তাই না? তার মানে আমার ব্যাপন হার কম, আমি ভারী, তার মানে ভর যত বেশি ব্যাপন হার তত কম, তাই না ব্যাপারটা? তাহলে ওইখান থেকে আসলে ডি এর সাথে ডি আবার কি, ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, এরকম না? তাহলে ডি আর এম এর সম্পর্ক কি, সমানুপাতিক। তাহলে এখান থেকে আরেকটা সম্পর্ক আসতেছে রুট ওভার এম, এরকম করে আসতেছে। আবার খেয়াল করো, যার ধরো একটা ফিনিশ লাইন, এখান থেকে এখানে যেতে কম সময় লাগে, তার কি বেগ বেশি না হার বেশি? ওই তো, হার বাড়বে যার সময় কম লাগে তার, তাই না? যার কম সময় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ফেলে তার বেগটা বেশি, উল্টা সম্পর্ক। তাহলে ব্যাপন হারের সাথে সময় সম্পর্ক কিন্তু উল্টা, ব্যাপন হারের সাথে সময় সম্পর্ক উল্টা। ঠিক আছে, তো এইভাবে আর কি সূত্রগুলোকে আমরা সুন্দর মতো লিখতে পারি যে R1/R2 ইকুয়াল টু রুট ওভার D2/D1 ইকুয়াল টু রুট ওভার M2/M1 ইকুয়াল টু T2/T1। মনে রাখবা, মানে সময়ের সাথে কিন্তু কোনো ইস্যুটা নাই, মানে রুট ওভারটা নাই, কিন্তু ডি আর এম এর সাথে কিন্তু রুট ওভারটা আছে। হ্যাঁ, আবার এই আরটাকে আবার বেগ, যেহেতু এটাকে আমরা এভাবে লিখতে পারি V/T, মানে V1/T1/V2/T2, মানে যেহেতু এটা বেগ, বেগ মানে কি হার, হার মানে কি যে একক সময় কত আয়তন গ্যাস বের হয়ে গেল, একক সময় কত আয়তন গ্যাস বের হয়ে গেল। তো যদি টি ফিক্স থাকে, টিটা যদি ফিক্স থাকে, তখন আমরা এই দুইটা সূত্রকে মার্জ করে এভাবে লিখতে পারি R1/R2 ইকুয়াল টু V1/V2, মানে যত বেশি আয়তন বের হবে একটা নির্দিষ্ট সময় তার ব্যাপন হার তত বেশি। এই আর কি, যত বেশি আয়তন বলতে বুঝাইছে একটা নির্দিষ্ট সময় যে যত বেশি দূরত্ব অতিক্রম করবে তার ব্যাপন হার তত বেশি, ছড়ায় পড়ার রেট তত বেশি, এই আর কি। তো এইভাবেই সূত্রগুলো আসছে। আর যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এটা তো আমরা পড়ছি, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো ওইভাবেও আর কি জিনিসপত্রগুলো আমরা চাইলে ডিনোট করতে পারি। হ্যাঁ, ওইভাবে আমরা চাইলে সূত্রগুলা ডিনোট করতে পারি। এইভাবে অনেক ধরনের সূত্র আমরা লিখতে পারি। আমি একটু জাস্ট আলাদা আলাদা করে দিই, ঠিক আছে? এই আচ্ছা, তো আশা করি গ্রাহামের যে ব্যাপন সূত্র এটা আমরা মোটামুটি বুঝলাম। এবার চলো একটু সামনের দিকে আগাই। নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে? ফাইন, ঠান্ডা মাথায় কয়েকটা চিন্তা করি, কি কি অপশন আছে আমাদের কাছে। কার্বন মনোক্সাইড, সিও, এটার আগে এমটা বের করো। এম হচ্ছে কার্বনের 12, অক্সিজেনের 16, তাহলে হচ্ছে 28। আচ্ছা, নিয়ন, আর আছে নিয়ন আর কি। হ্যাঁ, নিয়ন, নিয়ন হচ্ছে কত, 10 নাম্বার। হ্যাঁ, 10 মানে ওর ভর অলমোস্ট 19 আর কি। তাহলে খেয়াল করো তো, যার ভর কম সেই তো বেশি হারে দৌড়াইতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে নিয়ন এখানে জয়ী হইল।
ওর ভর কম, ও দৌড়াইতে পারবে বেশি, ফাইন। এখন আবার টেম্পারেচারের বিষয় আছে, 5 ডিগ্রি না 35 ডিগ্রি। তোমরা তো জানো তাপমাত্রা যত বাড়াবো অণুগুলোর মধ্যে সক্রিয় শক্তি বাড়বে, বা অণুগুলোর মধ্যে ধরো তাপমাত্রা বাড়াই দিলাম মানে কি অণুগুলো আরো শক্তি বেশি পাবে, অণুগুলোর মধ্যে সংঘর্ষ বেশি হবে, অণুগুলোর মধ্যে কি হবে ছোটাছুটি বেশি হবে, আর ছোটাছুটি বেশি হওয়া মানে কি তারা বেশি দূরে আগাবে। মানে তাপমাত্রা বাড়াইলে গতিশক্তি বাড়ে, স্পিড বাড়ে। হিট দিলাম, গরম তাপ পাইলাম, তাহলে হিট বাড়লো, শক্তি বাড়লো, সে আরো দ্রুত অনেক দূর এগিয়ে যেতে পারবে। তাহলে তাপমাত্রা বাড়লেও কিন্তু ব্যাপন হার বাড়ে। সো বেশি তাপমাত্রায় ব্যাপন হার বেশি, আর কম ভর হইলেও ব্যাপন হার বেশি। তাহলে অ্যান্সার কিন্তু ডি। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। শেষ হয়ে গেল, সিম্পল অ্যান্সার। আচ্ছা এটা দেখো ডিউতে এবার আসছে, একদম এবার লেটেস্ট কোশ্চেন। হ্যাঁ লেটেস্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখছো ট্রিকি কোশ্চেন, মজার কোশ্চেন। ওকে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোন একটি গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। গ্যাসটির আণবিক ভর কত? ওকে ফাইন, ঠান্ডা মাথায়। হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হচ্ছে RH2। কোন একটি গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। কোন একটি গ্যাস ধরো RH, এটার 6 গুণ। হাইড্রোজেনের ব্যাপন হার অন্য একটি গ্যাসের ব্যাপন হারের 6 গুণ। গ্যাসটির আণবিক ভর কত? আচ্ছা হাইড্রোজেনের আণবিক ভর আমরা সবাই জানি 2। তাহলে m(x) এটা কত, এটা বের করতে হবে। সূত্র কি? ভর আর ব্যাপন হারের সূত্র উল্টা, রুট ওভার আছে। তাহলে আর অফ ধরো কাটটা লিখবো, হাইড্রোজেন ডিভাইড বাই আর অফ এক্স ইকুয়াল টু রুট ওভার m(x) ডিভাইড বাই m অফ হাইড্রোজেন, এভাবে লিখলাম। এখন খেয়াল করো তো, শুধু m(x) টা কি হবে? m(x) টা কি হবে দেখো, m(x) টা হবে হচ্ছে, দেখো খেয়াল করো, এই রুটটা সরাই গেলে এই দুটোর উপর একটা স্কোয়ার হবে, তাই না? আর অফ হাইড্রোজেন ডিভাইড বাই আর অফ এক্স স্কোয়ার ইন্টু, আর এটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে m অফ হাইড্রোজেন গুণ হয়ে যাবে। চলো মানগুলো বসাই দিই। দেখো আর অফ হাইড্রোজেনের মান কত? 6rx, 6rx বাই নিচে একটা rx স্কোয়ার ইন্টু হাইড্রোজেনের ভ্যালু 2, তাহলে rx rx কাটা, তাহলে 6 6 36 ইন্টু 2 মানে কত? 72। তাহলে অ্যান্সার কত আসতেছে? 72। m(x) এর অ্যান্সার আসতেছে 72। তাহলে কি হবে? গ্যাসের আণবিক ভর হচ্ছে 72 গ্রাম পার মোল। সিম্পল, মানে ওই তো হাইড্রোজেনের যদি 2 গ্রাম পার মোল হয়, হ্যাঁ এম কে যদি 2 গ্রাম পার মোল, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? 72 গ্রাম পার মোল। শেষ। তাহলে 72 গ্রাম পার মোল হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তারপর যদি আমরা একটু আগাই, কোন গ্যাস জোড়ায় ব্যাপন হার সমান? আচ্ছা সূত্র আমরা কি জানি, যেহেতু জাস্ট ডেটা গুলো দেওয়া আছে, ভরের অনুপাতে যদি হিসাব করি, R1/R2 ইকুয়াল টু রুট ওভার M2/M1। এখন ব্যাপন হার সমান, R1 আর R2 যদি সমান হয়, এটা যদি সমান হয় তখন অবশ্যই কি হবে? M1 আর M2 কি হইতে হবে? সমান হইতে হবে। এই দুটো সমান হলে এই দুটো সমান হবে, সিম্পল। তাহলে ভর সমান হবে এরকম কিছু হিসাব করতে হবে। তাহলে নিচ থেকে হিসাব করি। নাইট্রোজেনের 2টা আছে, 14 দুগুণে 28 প্লাস অক্সিজেন হলো 16। হ্যাঁ 14 দুগুণে 28 প্লাস অক্সিজেনের 16, তাহলে আসতেছে হচ্ছে 44। আচ্ছা NO2 নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তাহলে কত আসতেছে? 46। মিলল না, এটা হবে না। এরপর এটা দেখো, কার্বনের হলো 12, অক্সিজেন হলো 16, 28। N2 টা তো মাত্র বের করলাম 44, এটাও হইলো না। এটা দেখো, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, তাহলে হচ্ছে 44। NO2 টা তো মাত্র বের করলাম 46, এটাও হইলো না। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডটা বের করলাম 44, N2 টা বের করলাম 44, দুইটার ভর সমান, মানে M1 ইকুয়াল টু M2 হইলে সো আমার R1 ইকুয়াল টু R2 হবে। সিম্পল কথা। সো অ্যান্সার কিন্তু আমার বি। অ্যান্সার তাহলে আমার কি আসছে ভাইয়া? বি। ঠিক আছে, দেখো গুচ্ছতে আসছিল খুব রিসেন্টলি। তারপর যদি আমরা আগাই, একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিন একই তাপমাত্রা ও চাপে একটি ছিদ্র পথ দিয়ে নিঃসরিত হতে যথাক্রমে 60 সেকেন্ড ও 73 সেকেন্ড, এই যে এরকম ভগ্নাংশটাই সেকেন্ড যদি দেয় বুঝবো তখন ক্যালকুলেটর ছিল, এই যে খুলনা ইউনিভার্সিটি ক্যালকুলেটর ছিল। সো ওই তো ডেটা গুলো এমন ভাবেই দিবে যাতে তোমার আর কি ক্যালকুলেট করা না লাগে, আর যেগুলো ক্যালকুলেট করা লাগবে ওগুলো ক্যালকুলেটর দিবি। হ্যাঁ আচ্ছা, 60 সেকেন্ড ও 73 সেকেন্ড সময় নেয়। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? আচ্ছা ফার্স্টে বলছে একটি অজ্ঞাত গ্যাস ও একটি ক্লোরিন গ্যাস একই তাপমাত্রা ও চাপে একটি ছিদ্র পথ দিয়ে নিঃসরিত হতে যথাক্রমে 60 সেকেন্ড ও 73 সেকেন্ড সময় নেয়। মানে টি অফ এক্স অজ্ঞাত গ্যাসের সময় লাগে 60 সেকেন্ড, আর টি অফ ক্লোরিন গ্যাসের সময় লাগে হচ্ছে 73 সেকেন্ড। বলছে অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? আচ্ছা সূত্র কি? সূত্র হচ্ছে রুট ওভার, আচ্ছা আর এর ক্ষেত্রে একটু লিখে নিই,
মিনিট। ওকে, আর এর ক্ষেত্রে লিখি আর, ধরো কাটটা হিসাব করব, আর এক্স বাই আর ক্লোরিন, এটাকে আমরা কিভাবে লিখতাম, রুট ওভার এম ক্লোরিন বাই এম এক্স ইকুয়াল টু টি ক্লোরিন বাই টি এক্স, এভাবে কিন্তু লেখা যায়। হ্যাঁ, তো এরকম করে আসলে জিনিসপত্র করে লেখা যায়, মানে আর এর সাথে বাকিদের সম্পর্ক উল্টা, আর এম আসলে আসবে, রুট ওভার আসবে। আচ্ছা, তো এখন খেয়াল করো, আমরা শুধু এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো করি। তাহলে আমাদের বের করতে হবে কি, এম এক্স, কোনাকুনি গুণ করার আগে দেখো, এম ক্লোরিন বাই এম এক্স ইকুয়াল টু কি লেখা যায়, টি ক্লোরিন বাই টি এক্স হোল স্কোয়ার করে দিতে হবে। আচ্ছা ফাইন, বুঝলাম। তাহলে শুধুমাত্র এম এক্স কে যদি আমরা লিখতাম তখন কি করতে হইতো বলো তো? এম এক্স কে লিখলে আমাদের জাস্ট এম এক্স টা উপরে চলে যেত আর নিচে এই জিনিসটা চলে আসতো, মানে আসতে হলো এম ক্লোরিন ইন্টু কোনাগুনি গুণ হইতো, তাই না? তাহলে টি এক্স বাই টি ক্লোরিন স্কোয়ার, এরকম উল্টায় যেত আর কি। তো চলো মানগুলো বসাই। এম ক্লোরিনের মান কত, ক্লোরিন দুইটা 35.5 ইন্টু 2, তাহলে 71, তাই না? 71 গ্রাম পার মোল আর কি, যেটাই বলি। হ্যাঁ, তাহলে 71, তাহলে 71 ইন্টু টি অফ এক্স কত আসছে তোমার 60, টি অফ ক্লোরিন কত আসছে 73 স্কোয়ার। আচ্ছা, তো ডেটা গুলা, ডিজিট গুলা তোমরা বুঝতে পারতেছো, এগুলা কিন্তু ওই যে ইয়ার জন্য সুইটেবল না আর কি, লেখার জন্য। তোমার ক্যালকুলেটর ছাড়া আসলে করাটা একটু ডিফিকাল্ট হবে। তো ওই সময় ক্যালকুলেটর ছিল খুলনা ইউনিভার্সিটিতে। তো চলো আমরা জিনিসগুলো একটু লিখি। 71 ইন্টু 60 বাই 73 স্কোয়ার। তাহলে অ্যান্সার আসে হচ্ছে অলমোস্ট 47.9, মানে যেটাকে 48 লেখা যায়, 48 লেখা যায়। তাহলে অ্যান্সার কোনটা হবে আমার ভাইয়া? 48। অ্যান্সার আসবে হচ্ছে আমার 48। ওকে, তাহলে অ্যান্সার আসতেছে আমার 48। শেষ হয়ে গেল, সিম্পল। আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে আগাই যাই আমরা। একই শর্তাধীনে কোন গ্যাসটি ব্যাপৃত হতে অধিক সময় লাগে? তো আমরা আর এর সাথে টি এর সম্পর্ক জানি উল্টা, তাই না? টি বেশি লাগলে আর কম লাগবে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, অধিক সময় লাগলে ব্যাপন হার কমে যাবে। আচ্ছা, সময় অধিক কার সাথে লাগে? আচ্ছা, এইটার অ্যান্সারটা খুব ভালো মতো জানো, যার ভর বেশি লাগে, যে ভারী, তার দৌড়াইতে সময় বেশি লাগে। তাহলে এটার সাথে আমার সম্পর্ক কি ছিল? 1/√m। তাহলে আমরা সম্পর্কটা এইভাবে লিখতে পারি যে টি এর সাথে √m এর একটা সম্পর্ক আছে, এইভাবে ডিরেক্টলি যদি একটু লিখি, টি এর সাথে √m এর একটা সম্পর্ক আছে, মানে ভর যার বেশি, ভর বাড়লে সময়ও বেশি লাগে, মানে সময় বেশি কার লাগবে? যার ভর বেশি। চলো হিসাব করি। নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের 3 ইকুয়াল টু 17, হাইড্রোজেনের এখানে 1, ক্লোরিনের হচ্ছে 35.5 ইকুয়াল টু হচ্ছে 36.5, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 32, তাহলে হচ্ছে 44, আর লাস্ট থাকলো হচ্ছে সালফারের 32, অক্সিজেনেরও 32 ইকুয়াল টু 64। হ্যাঁ, আচ্ছা, তাহলে অবশ্যই ভর যার বেশি তার সময় বেশি লাগে, তাহলে অ্যান্সার এ, যেহেতু সালফার ডাইঅক্সাইডের ভর এখানে সবচেয়ে বেশি। ঠিক আছে, তো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। চলো এবার একটু সামনে আগাই। যখন এ মানে গ্যাস এ এর 7 মোল, গ্যাস বি এর 3 মোল মিশানো হয়, তখন মিশ্রণের মোট চাপ হয় এত। মিশ্রণে এ গ্যাসের আংশিক চাপ কত? ওকে, এটা তো খুব সিম্পল। এ গ্যাসের আংশিক চাপ হচ্ছে Na এর মোল বাই মোট মোল, মানে এ আর বি এর মোট মোল যোগফল ইনটু মোট চাপ। দেখো এ এর মোল দেওয়া আছে 7 মোল, এ আছে 7 প্লাস বি আছে 3 মোল ইনটু 760। এটা সোজা, এটা ক্যালকুলেটর লাগবে না। দেখো 7/10 ইনটু 760, এটা কাটা, তাহলে 6 7 42 2, হাত থেকে 4, 7 7 49, 7 4 53। হ্যাঁ, mmHg, তাহলে 532 অ্যান্সার হবে সি, 532 mmHg। দেখো 7 6 7 42 2, হাত থেকে 4, 7 7 49, 7 4 53, শেষ হয়ে গেল। 532 মিলিমিটার মার্কিউরিক প্রেসার হয়ে গেল। আচ্ছা, তো চলো একটু আগাই। ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট টাইপ 3। সেখানে আমরা কি পড়তেছি ভাই? দেখো, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের বিষয়াদি। দেখো এখান থেকে কোশ্চেন মোটামুটি আসে। হ্যাঁ, তো মোটামুটি দেখো ডিউতে, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর দেখো চিটাগাং ইউনিভার্সিটিতে মোটামুটি কোশ্চেন আসছে। গুরুত্ব 2 স্টার দেওয়া হয়েছে, কারণ এখান থেকে কোশ্চেন একটু কম আসে, বাট একটু টুইস্টেড করে কোশ্চেন দেওয়ার সুযোগ কিন্তু এখানেই আছে সবচেয়ে বেশি। তো চলো আমরা শুরু করি। দেখো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। হ্যাঁ,
আচ্ছা, গ্যাস দুই ভাগে ভাগ করতেছি আমরা, একটা হচ্ছে আদর্শ গ্যাস, একটা হচ্ছে বাস্তব গ্যাস। তো আদর্শ গ্যাসটাকে মানে কিভাবে আমরা বুঝবো? আদর্শ গ্যাস হচ্ছে যে আদর্শ গ্যাসের সবগুলো সমীকরণ মেনে চলে, যার জেড এর ভ্যালু হচ্ছে 1। জেডটা কি? জেড হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক, এটা আমরা পরে পড়বো, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর একটু পরে পড়বো, আপাতত ধরে রাখো। বাস্তব গ্যাস হচ্ছে যারা আদর্শ গ্যাসের সূত্র মানে না, যারা বাস্তবে যেমন আচরণ করে তেমন উদ্ভট উল্টা পাল্টা আচরণ করে, তার মানে যাদের ভ্যালু জেড এর ভ্যালু নট ইকুয়াল টু 1 হবে, সোজা কথা। দেখবো আমরা আস্তে আস্তে দেখবো। গ্যাস সমীকরণকে, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি। বাস্তব গ্যাসের সমীকরণ হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটা সংশোধিত সূত্র। কেন সংশোধিত সেটাও বলবো ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, আয়তন। আচ্ছা, এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের যে আয়তন গুলা না, সেটা অলমোস্ট শূন্যের কাছাকাছি বলা হয়। আদর্শ গ্যাসের অণুগুলার আয়তন অলমোস্ট শূন্যের কাছাকাছি বলা হয়, মানে তাদের কোনো আয়তন নাই এরকম ধরা হয় আর কি। এটা তো আর বাস্তবে সম্ভব না। তো বাস্তব গ্যাসের অণুগুলার অবশ্যই আয়তন এক্সিস্ট করে যেটা শূন্য নয়। ঠিক আছে, বাস্তব গ্যাসের অণুগুলার শূন্য নয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল, অণুগুলার মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই, শূন্য ধরা হয়। আদর্শ গ্যাসের অণুগুলার মধ্যে কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ বল নাই, এটা শূন্য ধরা হয়। বাট বাস্তবে প্রত্যেকটা জিনিসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে। তাহলে এখানে আমার আকর্ষণ বিকর্ষণ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তো এই তিনটা হচ্ছে মূল পার্থক্য। সোজা বাংলায় যে আমরা যদি বলি বাস্তব গ্যাস হচ্ছে বাস্তবে যেগুলো পাওয়া যায় সেগুলোই বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস হচ্ছে যেগুলো আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে। তাহলে আদর্শ গ্যাসটা পড়ি কেন? যে কোনো একটা বেস শিখতে হলে তোমাকে আগে সবকিছু কনস্ট্যান্ট ধরে তারপর একটা বেসমেন্ট ক্লিয়ার করতে হবে, তোমাকে আগে শিখতে হবে। শিখার জন্য আমরা আদর্শ গ্যাসগুলো পড়ি আগে, যে আসলে ব্যাপারগুলো কেমন। যদি সবকিছু ফিক্স থাকতো, ধরো আমরা ধরি না যে ধরো বাতাস নাই, ধরো পানি নাই, ধরো এটা নাই সেটা নাই, এরকম করে চিন্তা করে কিন্তু ম্যাথ গুলা করি। কিন্তু যখন আমরা ইঞ্জিনিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ, বা আমরা ধরো বড় একটা কিছু হব ইনশাল্লাহ, তখন কিন্তু যখন আমরা ধরো প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবে, ধরো ভাই একজন ইঞ্জিনিয়ার, যখন আমরা কাজ করি, ধরো আমরা যখন একটা ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে কাজ করি বা ট্রান্সফর্ম নিয়ে কাজ করি, যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করি, তখন কিন্তু বাতাস ধরি বাতাস নাই এগুলো কিন্তু ধরা যায় না। ধরো ওই যে ঘর্ষণ নাই, এগুলো বলা যাবে না, কারণ তখন এগুলো থাকবে। এগুলো বিবেচনা করে কতটুকু কি ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে আমরা বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেভাবে করি। তো আমাকে তাহলে আদর্শ জিনিসটা শেখানো হয় কেন? আদর্শ জিনিসটা না শিখলে তো আমাদের ওই যে বেসটা হইতো না, যে গ্যাসটা আসলে কি এটা বুঝতে হলে আদর্শ জিনিসটা আগে বুঝতে হবে, তারপরে না বাস্তব। আমরা আদর্শ না শিখে ডিরেক্ট বাস্তব শিখলে তো অনেক ইকুয়েশন, অনেক কমপ্লেক্সিটি এগুলো আসতো। তো আসলে আমাদের ব্রেনকে ছোট ছোট করে ডেভেলপ করার জন্য আদর্শ গ্যাসগুলো, আদর্শ ব্যাপারগুলো শেখানো হয়, তারপর আস্তে আস্তে আমরা বাস্তবে দিয়ে যাই। এটাই নিয়ম। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা মোটামুটি দেখলাম, এটাকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলে আর কি। আমরা দেখবো এখন, দেখো এই যে যেটা বলছিলাম সংকোচনশীলতা গুণাঙ্ক বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জিনিসটা কি। আচ্ছা, আমরা কি শিখছি ভাইয়া? পিভি ইকুয়াল টু এন আর টি, এটা পড়ছি। তাহলে পিভি বাই এন আর টি ইকুয়াল টু 1 লেখা যায়, এটাকে আমরা জেড বলি। জেডটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য জেড এর মান 1, কিন্তু ধরো এটা আদর্শ গ্যাস না, তাহলে জেড ইকুয়াল টু আমরা ধরে নিই পিভি বাই এন আর টি। আচ্ছা, ধরো আমি একটা পরীক্ষা করতেছি, একটা পরীক্ষাগারে চাপের সামান্যতম পার্থক্য হইলেও কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়ে যায়, অনেক ইমপ্লোড এক্সপ্লোড এগুলা জিনিসপত্রগুলো হয়ে যায়। এক্সপ্লোড হলো বাইরের দিকে ফেটে যাওয়া, ইমপ্লোড হলো ভিতরের দিকে ফেটে যাওয়া। হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার গুলো হয়। তো আমি যখন কোন একটা পরীক্ষাগারে পরীক্ষা করি, তখন অবশ্যই প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, ওই যে নির্দিষ্ট তাপমাত্রা চাপ, মানে তাপমাত্রাও কনস্ট্যান্ট থাকে। আর এন মোল নাম্বার আমরা নির্দিষ্ট পরিমাণে নেই নাকি একটু একটু করে দিই? না, নির্দিষ্ট পরিমাণে নেই, এনটাও কনস্ট্যান্ট থাকে। আর তো সার্বজনীন গ্যাস দেবো, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে আসলে আমরা কোনটাকে পরিবর্তন করতে পারি? আয়তনটাকে, পাত্রের আয়তনটাকে, বা ভিতরে যে জিনিসগুলো দিছি সেগুলোর আয়তনকে পরিবর্তন করতে পারি আমরা। তো আমরা বলতে পারি জেড ইজ এ ফাংশন অফ ভি, মানে জেড ইজ এ ফাংশন অফ ভি, মানে ভিটার উপর নির্ভর করে জেডটা চেঞ্জ হয়। এজন্যই জেড কে এভাবে লেখা যায়, জেড ইকুয়াল টু ভি রিয়েল বাই ভি আইডিয়াল, মানে রিয়েলি তার আয়তন কত, আর আমরা কল্পনা করতেছি না আদর্শ গ্যাস হলে তার আয়তন কত হইতো সেটা। হ্যাঁ, আচ্ছা, তো এইটা নিয়ে আমাদের কি কি গবেষণা আছে, তো চলো এই গবেষণাগুলো করি। তার আগে তোমাদেরকে আরেকবার বলি, আমরা যখন কোন একটা জায়গায় পরীক্ষা করি তখন আমরা নির্দিষ্ট পরিমাণ অণু নিয়ে কাজ করি, তাপমাত্রা চাপ ফিক্সড রাখি, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এই চারটা কিন্তু ধ্রুবক হয়ে গেল। তাহলে পাত্রের আয়তন কম বেশি করে আমরা
অনেক কিছু ইজিলি চেঞ্জ করতে পারি। ধরো এই রুমটার তো আর তুমি মনে করো তাপমাত্রা প্রেসার চেঞ্জ করতে হলে অনেক কিছু করা লাগবে, বাট একটা ছোট গামলা নিছো, একটা বড় বালতি নিছো, বালতি গামলা এগুলা অ্যাভেলেবল, তার মানে এগুলা ইজিলি চেঞ্জ করা যায়। তার মানে এখানে চলকটাকে ভি, তাহলে জেডটা পরিবর্তন হবে ভি এর সাপেক্ষে। জেড ইজ এ ফাংশন অফ ভি, ভলিউম, আয়তন। তো আমরা জেড কে কি লিখতে পারি, উপরে প্রকৃতপক্ষে যে বাস্তব আয়তন পাওয়া যায় সেটা, মানে ভি বাস্তব, বাস্তবে যে আয়তন পাওয়া যায় বাই ভি তাত্ত্বিক ভাবে যেটা হিসাব করছি, হ্যাঁ, বা ভি থিওরি, থিওরিতে আমরা যে হিসাবটা করে আসছি সেটা। এটা মাঝে মাঝে একটু ঝামেলা করে, একটা মিনিট। এটাকে আমরা লিখতে পারি ভি থিওরি। থিওরি মানে তাত্ত্বিক ভাবে আলোচনা করছি, মানে আদর্শভাবে যেটা ধরে নিই আমরা সেটা। তো চলো কয়েকটা হিসাব করি। ধরে নাও যে এরকম হয়েছে যে আমার কোন একটা গ্যাসের আইডিয়াল আয়তন দেওয়া আছে 70 ml, হ্যাঁ, আইডিয়াল আয়তন দেওয়া আছে 70 ml। কিন্তু আমি যখন এই জিনিসটাকে প্রকৃতপক্ষে বাস্তবে নিলাম, বাস্তবে নিয়ে কাজ করলাম, বাস্তবে কাজ করে দেখা গেল ওর বাস্তব আয়তনটা আসতেছে আমার 80 ml। মানে আমার আয়তন আসা উচিত ছিল 70, আসছে একটু বড় 80, ঠিক আছে। তাহলে আমার জেড ইকুয়াল টু কি আমরা জানি তো, ভি রিয়েল বাই ভি আইডিয়াল। তাহলে 80/70, এটা তো অবশ্যই গ্রেটার দেন 1, তাই না? এটার অর্থটা কি? অর্থ হচ্ছে আমি যা নিছি, যেটা আসা উচিত ছিল আমার আয়তন তার চেয়ে বেশি আসছে, তার মানে এই অণুগুলোর মধ্যে আকর্ষণ হলে তো আয়তন কম আসতো। তার মানে অণুগুলোর মধ্যে অবশ্যই কি কাজ করতেছে, আমি তো ধরে নিছিলাম আদর্শ হলেও আকর্ষণ বিকর্ষণ নাই, তার মানে 70 আসা উচিত ছিল, কিন্তু বাস্তবে আসছে 80 ml, তার মানে আয়তন বেশি আসছে, তার মানে কি অণুগুলোর মধ্যে বিকর্ষণ কাজ করতেছে, এই জন্যই তো দূরে দূরে আছে, তাই না? অণুগুলোর মধ্যে কি কাজ করতেছে, বিকর্ষণ কাজ করতেছে, এই জন্যই তারা কোথায় আছে, দূরে দূরে আছে। এই জন্যই দেখো জেড গ্রেটার দেন 1 হইলে রিপালশন বা বিকর্ষণ বলা হয়, রিপালশন বা বিকর্ষণ বলা হয়। একটা মিনিট, ওকে, এটাকে রিপালশন বা বিকর্ষণ বিকর্ষণ বলা হয়। ঠিক তেমনি উল্টা কেস যদি আসি, যে ধরো আমার ভি আইডিয়াল আসছে, মানে আসা উচিত ছিল যেটা তাত্ত্বিক ভাবে হিসাব করে 70 ml, কিন্তু পরীক্ষা করে বাস্তবে দেখা গেল আমার একটা গ্যাসের আয়তন আসছে হচ্ছে 60 ml, মানে আসা উচিত ছিল বেশি, আসছে কম, মানে অণুগুলা কি আরো কাছাকাছি আছে, মানে কি আকর্ষিত অবস্থায় আছে, মানে আকর্ষণ অবস্থায় আছে, অণুগুলা কাছাকাছি আছে মানে আকর্ষণ অবস্থায় আছে। তো খেয়াল করো তো, জেড ইকুয়াল টু কি, ভি রিয়েল বাই ভি আইডিয়াল ইকুয়াল টু 60/70, যেটা অবশ্যই একের চেয়ে কম অনুপাত। তার মানে জেড লেস দেন 1 হলে আমরা কি বলতেছি ভাইয়া, আকর্ষণ, অ্যাট্রাকশন বা আকর্ষণ। তাহলে আকর্ষণের কারণেই তারা ছোট হয়ে আসতেছে। কিন্তু আদর্শ গ্যাসে কিন্তু এই ব্যাপারটা নাই, আদর্শ গ্যাসে হলে আকর্ষণ বিকর্ষণে মানে যা পাওয়ার কথা তাই পাবো। এই যে এইখানটায় আর কি, তো ধরো আইডিয়ালি আমার পাওয়া উচিত হচ্ছে, আইডিয়াল মানে তো বোঝা, আদর্শ ভাবে আমার পাওয়া উচিত 70 ml, বাট রিয়েলি বাস্তবে আমরা পাইলাম 70 ml। তার মানে ওদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, মানে আকর্ষণ ইকুয়াল টু বিকর্ষণ আর কি, কোনো কিছুই নাই। সো এটার জেড ইকুয়াল টু কি দেখো, ভি রিয়েল বাই ভি আইডিয়াল ইজ ইকুয়াল টু 70/70 ইজ ইকুয়াল টু 1, আর 1 মানে কি, আদর্শ, মানে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। তাহলে এটাকে আমরা বলতেছি আদর্শ গ্যাস। ক্লিয়ার? তাহলে জেড এর ব্যাপারটা সবাই বুঝতে পারতেছি, জেড ইকুয়াল টু কি, ভি রিয়েল বাই ভি আইডিয়াল। যদি আমার দুইটাই সমান আসে তার মানে তারা আকর্ষণ বিকর্ষণ সমান, মানে কিছুই নাই, আলটিমেটলি তারা হচ্ছে আদর্শ গ্যাস। যদি যতটুকু আয়তন আসা উচিত তার চেয়ে বেশি আসে, তার মানে কি, তারা একটু অণুগুলা দূরে দূরে আছে, মানে বিকর্ষণ কাজ করতেছে, মানে জেড গ্রেটার দেন 1 হলে বিকর্ষণ, আর অণুগুলা যতটুকু থাকার কথা তার চেয়ে আরো কাছাকাছি আছে, তার মানে আকর্ষণ কাজ করতেছে, তাহলে জেড লেস দেন 1। শিখে গেলাম। চলো এবার হচ্ছে আমরা বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাস আচরণ করার শর্ত, মানে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করা শুরু করে। আচ্ছা, এখানে আয়তনের বিষয়টা তো বুঝতেছো, তাই না? আয়তনের ইস্যুটা তোমরা বুঝতেছো। তো এখন চলো আমরা একটা উল্টা শর্ত পড়বো আর কি, মানে আদর্শ কখন বাস্তবের মতো কাজ করা শুরু করে, বাস্তব কখন আদর্শ মতো কাজ করা শুরু করে। ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, আমাদের আদর্শ গ্যাসের ব্যাপারটা কি। আদর্শ গ্যাসের মেইন থিওরি হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলা আকর্ষণ বিকর্ষণ শূন্য। কেন জানো? কারণ তারা অনেক দূরে দূরে থাকে, তারা অনেক দূরে দূরে থাকে। অনেক দূরে দূরে থাকলে কি হবে, আকর্ষণ বিকর্ষণ তেমন একটা হবে না। তো একটু খেয়াল করো তো, আমি যদি কোনো জিনিসের তাপমাত্রা বাড়াই, আমরা সূত্র কি জানি, ভি সমানুপাতিক টি, তাপমাত্রা বাড়াইলে কি হবে, আয়তন বেড়ে যাবে। আবার ভি সমানুপাতিক 1/p, আমরা যদি চাপ কমাই, চাপ কমাইলেও কি হবে, আয়তন বেড়ে যাবে। তো এজন্যই বইতে লেখা আছে দেখবা, নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা,
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় যদি দুইটা একসাথে নেই তখন কি হবে, আয়তন অনেক বেশি বেড়ে যাবে না? আয়তন অনেক বেশি বেড়ে যাওয়ার অর্থ কি রে ভাইয়া? আয়তন অনেক বেশি বেড়ে যাওয়া মানে অণুগুলো অত্যন্ত দূরে দূরে অবস্থান করতেছে, তার মানে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ শূন্যের কাছাকাছি। ওদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হচ্ছে শূন্যের কাছাকাছি, আর এই কেসটাকে আমরা কি বলতেছি, আদর্শ কেস। তার মানে কখন বাস্তব গ্যাসে আদর্শ মতো আচরণ করে, যখন তাদের উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ থাকে, তখন আয়তন অত্যন্ত বড় হয়ে যায় এবং ওদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ শূন্যের কাছাকাছি চলে আসে, তখন তারা আদর্শ মতো কাজ করে। এই কথাটাই বলছে, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা, শেষ, সিম্পল। আর আদর্শ আচরণ প্রদর্শনের জন্য গ্যাসের কি কি জিনিস প্রয়োজন? ন্যূনতম আন্তঃকণা আকর্ষণ বল, আকর্ষণ বল একদম জিরো কাছাকাছি থাকবে। সর্বোচ্চ আন্তঃকণা দূরত্ব, মানে দূরত্ব যত বেশি থাকবে আকর্ষণ বিকর্ষণ তত কম থাকবে। আর উচ্চ গতিশক্তি, উচ্চ গতিশক্তি হলে তো দূরে দূরে থাকবে, হ্যাঁ, তাইলেই তো তারা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ করবে না। ওই তিনটা কথার একটাই কথা, আয়তন অনেক বেশি হইতে হবে। তো আমি যদি নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা নিয়ে যাই, সেক্ষেত্রে আয়তন অনেক বেশি হবে এবং অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকবে না, মানে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি থাকবে, সো আদর্শ মতো আচরণ করবে, সিম্পল। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ অনুসরণ করে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে, তারপর দেখো কোথায় আছে, চিটাগাং ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আমরা তো মাত্রই বললাম যে আমার আয়তন কি হইতে হবে, বেশি হইতে হবে। আয়তন বেশি থাকা মানে দূরে দূরে, মানে দূরত্বও বেশি, ডিস্টেন্স। ডি দিয়ে আসলে দূরত্ব বুঝাই আমি, হ্যাঁ, দূরত্বও বেশি হইতে হবে। আর আকর্ষণ বল একদম শূন্যের কাছাকাছি হইতে হবে। তো এইটা কখন সম্ভব? ওই যে ভি সমানুপাতিক টি, তাহলে ভি বেশি হইতে হলে আমার টি কেও বেশি নিতে হবে। আবার ভি সমানুপাতিক 1/p, ভি কে বড় হইতে হলে পি কে ছোট হইতে হবে। তার মানে নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা, আবার বলতেছি, তাহলে উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ, তাহলে অ্যান্সার কিন্তু বি, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। উচ্চ তাপমাত্রা নিম্নচাপে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, চাপ কমাইলে আয়তন বাড়ে। তাহলে নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় কি হবে, আমার সকল ধরনের বাস্তব গ্যাস আদর্শ গ্যাস অনুসরণ করে, সিম্পল। এটা একটু আগে পরে আসছে। আচ্ছা, তারপর অ্যামাগা বক্র, এই যে অ্যামাগা বক্রটাই হচ্ছে আসলে ওই যে আদর্শ বাস্তব গ্যাসের এই বিচ্যুতিটা বোঝায় আর কি, এই জিনিসটা। তো একটু খেয়াল করো, এখানে আমি যদি একটু কলম দিয়ে দেখাই, এই যে এই পয়েন্টটাই খেয়াল করো, এটা হলো পিভি, ওই যে পিভি বাই এন আর টি ইকুয়াল টু জেড আর কি। এখানে পিভিও দিতে পারো, জেড ও বসাইতে পারো, সমস্যা নেই। এটা হলো জেড এর ভ্যালু 1 আর কি। এই 1 হলে এটাকে আমরা বলতেছি আদর্শ গ্যাস। এখানে হলো 1 এর চেয়ে বেশি, এখানে হচ্ছে 1 এর চেয়ে কম, ঠিক আছে। আচ্ছা, জেনারেলি হয় কি, দেখো আদর্শর কাছাকাছি কে কে আছে, হিলিয়াম আছে আর হাইড্রোজেন আছে, তারা আদর্শর কাছাকাছি। এখন আমরা তো জানি, মনে রাখবা, ভর যত বেশি বন্ধন তত বেশি, বন্ধন যত বেশি বিচ্যুতিও তত বেশি। হোয়াট ইজ বিচ্যুতি? বিচ্যুতি জিনিসটা কি সেটা একটু বুঝাই। জেড এর মান 1 এর চেয়ে যত কম বা যত বেশি সেটাই বিচ্যুতি। অর্থটা কি? অর্থটা হচ্ছে খুব সিম্পল, যাদের মধ্যে ভর বেশি তাদের মধ্যে সংঘর্ষ বেশি, অণু বেশি, তাহলে তাদের মধ্যে বন্ধন শক্তিও বেশি। তাহলে যাদের আবার ভর বেশি, সবকিছু বেশি, তারা কিন্তু আদর্শের মতো আচরণ করতে পারে না। কারণ আদর্শ আসলে কারা? যাদের ভর সবচেয়ে কম, যাদের ভর কম, যাদের বন্ধন কম, তারাই তো দূরে দূরে থাকবে, তারাই তো মনে করো আকর্ষণ বিকর্ষণ কম হবে, তাই না? তারাই তো আদর্শ মতো কাজ করবে। কিন্তু যাদের ভর বেশি, বন্ধন বেশি, তারা তো আরো কাছাকাছি থাকবে, বাস্তব গ্যাসের মতো আচরণ করবে, তাই না? তো এই জন্যই বিচ্যুতি কাদের বেশি হবে? যারা বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস বিচ্যুতি মানে কি? আদর্শ থেকে বিচ্যুত, আদর্শ থেকে বিচ্যুত। তো যাদের ভর যত বেশি বা বন্ধন শক্তি যত বেশি, তারা তত বেশি বিচ্যুত বা বাস্তব গ্যাস, সোজা কথা। এখন দেখো এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ভর 2, হিলিয়াম আছে যার ভর 4। তাহলে টেকনিক্যালি হিলিয়াম বেশি বিচ্যুত হওয়া উচিত ছিল হাইড্রোজেনের চেয়ে, বাট এখানে একটা এক্সেপশন আছে, হাইড্রোজেন হচ্ছে একটু কম বিচ্যুত, মানে হাইড্রোজেন হচ্ছে একটু বেশি বিচ্যুত, হিলিয়াম একটু কম বিচ্যুত। কেন? কারণ হিলিয়াম তো এক পরমাণু না, নিষ্ক্রিয় গ্যাস, একা একা থাকে, তাহলে ওদের বন্ধন কম। বন্ধন আবার যদি কম হয় তাহলে বিচ্যুতিও কম, বিচ্যুতি কম হওয়াতে অনেকটা আদর্শ মতো আচরণ করে, ঠিক আছে, বেশি। এরপর সেকেন্ড র্যাঙ্কিং এ আদর্শ মতো কি আচরণ করে? হাইড্রোজেন। কারণ কি? ওর ওর তো ভর কম, আবার বন্ধন আছে, হিলিয়ামের চেয়ে বেশি বন্ধন আছে ওর মধ্যে, কারণ ও তো এইচ এইচ এরকম বন্ধন করতে পারে, হিলিয়াম তো আর এরকম বন্ধন করতে পারে না। যেহেতু হিলিয়ামের চেয়ে বন্ধন বেশি, এই জন্য ওর বিচ্যুতিটা একটু বেশি। কিন্তু হিলিয়াম আর হাইড্রোজেনই সবচেয়ে কাছাকাছি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে। হিলিয়াম আর হাইড্রোজেনই সবচেয়ে কাছাকাছি হাইড্রোজেনের মতো, মানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বাকিদের ক্ষেত্রে কেসটা কি? দেখো, চাপ আমরা কি পড়ছিলাম? নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায় বাস্তবরা কিসের মতো কাজ করে? আদর্শ মতো কাজ করে। দেখো এই যে এই পয়েন্টে কি চাপ শূন্য না?
শূন্য চাপে দেখো সবগুলোর ভ্যালু কিন্তু 1, জেড এর ভ্যালু 1, মানে সবগুলো আদর্শ মতো কাজ করতেছে। শূন্য চাপে সবগুলোর ভ্যালু 1, আদর্শ মতো কাজ করতেছে। চাপ আমি যত বাড়াবো তত কি বাস্তবের দিকে যাবে না? আচ্ছা, চাপ আমি বাড়াচ্ছি, দেখো চিন্তা করো একটু, চাপ বাড়াইতেছি, কোন একটা জিনিসের মধ্যে চাপ বাড়াইতেছি, আমরা কিন্তু একটু আগে পড়ছি জেড লেস দেন 1 হওয়া মানে কি অণুগুলা কাছাকাছি আছে, ওদের মধ্যে কি কাজ করতেছে? আকর্ষণ কাজ করতেছে। জেড গ্রেটার দেন 1 হওয়ার মানে কি অণুগুলা যতটুকু থাকার কথা তার চেয়ে বড় বড় অবস্থায় আছে, তার মানে কি বিকর্ষণ কাজ করতেছে। এই পয়েন্টটা এখন তোমাদেরকে বুঝাই, খেয়াল করো, এই পয়েন্টে সবার ভ্যালু 1। এখন দেখো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এরা কিন্তু আছে সবাই, হ্যাঁ। আমি কি করছি, যত প্রেসার বাড়াইছি ওদের বন্ধনের উপর প্রেসার বাড়তেছে। দেখো মনে করে যে কার্বন ডাই অক্সাইড এরকম ছিল, আমি প্রেসার বাড়াইছি, তাহলে কি আয়তন কমতেছে? কারণ ভি সমানুপাতিক 1/p, তাহলে প্রেসার যদি বাড়াই আয়তন কমবে। প্রেসার বাড়াইছে আয়তন কমতেছে মানে কি চিন্তা করো, জেড কমতেছে না, কারণ জেড ইকুয়াল টু কি ভি রিয়েল বাই ভি আইডিয়াল। সোজা কথা, রিয়েলের সাথে সম্পর্কিত। আমি প্রেসার বাড়াইতেছি, আসল ভলিউম কমতেছে, ভলিউম যদি কমে জেডও কমতেছে। ঠিক আছে, দেখো প্রেসার বাড়াচ্ছি, ভলিউম কমতে এই যে একটা পয়েন্টে আসছে। এই পয়েন্টে আসার পরে আমি যদি আরো প্রেসার বাড়াই তখন ওর বন্ধনটা ভাঙেই যায়, মানে ওদের মধ্যে আর আকর্ষণ কাজ করে না। ধরো যেখানে 4-5 জন মানুষ আছে, আমরা বেশি শাসন করতেছি, তাদেরকে অনেক শাসন করতেছি, ওরা আমাদের আন্ডারে আছে, বেশি শাসন করে ফেলেছি, তখন তারা কি হয়ে যাবে? রেবেল, আর শাসন মানবে না, ভেঙে যাবে, তাদের বন্ধনটাই ভেঙে যাবে। একটা সময় কাছে আস্তে আস্তে বন্ধন এত কাছে চলে আসছে তাদের ভিতরে। শোনো, আমি প্রেসার বাড়ানো মানে কি তাদের মধ্যে আরো শক্তি দিতেছি আমি, একটা সময় তাদের শক্তি এত বেশি হয়ে যাবে তারা নিজেদের বন্ধন ছিন্ন করে তারা আলাদা হাঁটা শুরু করবে। এই যে দেখো এই পয়েন্টে এসে, এই যে এই পয়েন্টটার পরে যত আমি প্রেসার বাড়াবো তাদের বন্ধন ভেঙে যাবে, শক্তি বেড়ে যাবে। এই যে তাদের যে বন্ধন ভেঙে গেল, খেয়াল করে দেখো বন্ধনটা ভেঙে গেল, এখন তারা কি করবে? আরো বেশি ছোটাছুটি করবে। হ্যাঁ, ছোটাছুটি করে তাদের মধ্যে কি কাজ করবে বলো? যতক্ষণ তাদের মধ্যে বন্ধন ছিল তারা কাছাকাছি আসছে, এখন বন্ধন ভেঙে গেছে, তাহলে তারা দূরে দূরে সরে যাবে না? কারণ কি তাদের শক্তি বেড়ে গেছে, প্রেসারের কারণে শক্তি বেড়ে গেছে, তাদের বন্ধন ভেঙে গেছে, এখন তারা দৌড় দিয়ে দূরে দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, মানে তাদের বিকর্ষণ শুরু হবে এখন। আর বিকর্ষণ হলে কি হবে? জেড গ্রেটার দেন 1। এই যে দেখো তখন আবার তাদের ভ্যালু আস্তে আস্তে জেড গ্রেটার দেন 1 এর দিকে গেছে, মানে এই পাশটা হচ্ছে জেড লেস দেন 1, এই পাশটা হচ্ছে আবার জেড গ্রেটার দেন 1। খেয়াল করছো? মানে যে এই পোর্শন আর এটা এই পোর্শন। তাইলে ফার্স্টে কি হলো? প্রেসার দিচ্ছি, ওদের মধ্যে কাছাকাছি আসতেছে, আকর্ষণ বাড়তেছে। একটা টাইমে বেশি প্রেসার দেওয়াতে বন্ধনই ভেঙে গেছে, তখন শক্তি বেড়ে গেছে, ওই শক্তিগুলোর জন্য তারা ছোটাছুটি শুরু করছে দূরে দূরে, মানে বিকর্ষণ বেড়ে গেছে, তখন আবার জেড গ্রেটার দেন 1 চলে গেছে। মানে এই যে এটা হচ্ছে বিচ্যুতি আর কি, তারা বাস্তব গ্যাসের মতো আচরণ করছে। আর আদর্শ হইলে তারা কি হতো? এই যে 1 লাইনের কাছাকাছি হইতো, যে এই লাইনটার কাছাকাছি হইতো আর কি তারা। এটাই হচ্ছে অ্যামাগা বক্র, মানে গ্যাসগুলো কেমন আচরণ করে সেই জিনিসটা দেখানো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো চলো একটু আগেই দেখো কোনটি আদর্শ গ্যাস। বুঝতেই পারতেছো দুইটা আদর্শ গ্যাস ছিল কাছাকাছি, একটা হচ্ছে হিলিয়াম, একটা হচ্ছে হাইড্রোজেন। এছাড়া আর কেউই আসলে আদর্শ গ্যাসের মতো কাজ করে না। সো আলটিমেটলি অ্যান্সার আমার কিন্তু আসবে ভাইয়া হাইড্রোজেন, এ অ্যান্সার আসবে আমার এ। দেখো চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি অনেকবারই আসছে। আচ্ছা, এরপর দেখো আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতির ক্রম কোনটা? আচ্ছা, এখানে একটা ভাইয়া জিনিস বলছিলাম, ভর যার যত বেশি তার বন্ধন তত বেশি, তার মানে তার বিচ্যুতিও তত বেশি। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ধন থাকা মানে কি? হাইড্রোজেন বন্ধন থাকা মানে তার মধ্যে সমযোজী প্লাস হাইড্রোজেন দুইটা বন্ধনই আছে, মানে তাদের বন্ধন কিন্তু আরো বেশি। টেকনিক্যালি ভর কম হইলেও তাদের বন্ধন আরো বেশি। তাহলে হাইড্রোজেন বন্ধন যাদের মধ্যে থাকবে তাদের আসলে বন্ধন সংখ্যা নর্মালদের চেয়েও বেশি, এই জন্য তাদের বিচ্যুতি আরো বেশি। এখন হাইড্রোজেন বন্ধন কাকে বলে এটা আমরা ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টারে পড়াইছি, যদি মনে না থাকে। হাইড্রোজেন যখন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনজনের সাথে বন্ধন করে কেবলমাত্র তখনই তাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন যখন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটা যে কোনো একটার সাথে যখন বন্ধন করে তখনই তাকে বলতেছে হাইড্রোজেন বন্ধন, এছাড়া হাইড্রোজেন বন্ধন ফর্ম করে না। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। হাইড্রোজেনের ভর কত? 2, নাইট্রোজেনের ভর কত? 28, কার্বন ডাইঅক্সাইডের ভর কত? কার্বনের 12, অক্সিজেনের 32, 44, আর অ্যামোনিয়ার ভর কত? 17। এখন একটু খেয়াল করে দেখো, টেকনিক্যালি হওয়া উচিত ছিল কি? কার্বন ডাইঅক্সাইড গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন অ্যামোনিয়া, গ্রেটার দেন হাইড্রোজেন। বাট এখানে একটু খেয়াল করো, এখানে হাইড্রোজেনটা কার সাথে বন্ধন করছে? নাইট্রোজেনের সাথে না?
মানে এখানে কোন বন্ড আছে? হাইড্রোজেন বন্ড। আর হাইড্রোজেন বন্ড থাকার মানে কি এখানে ডাবল বন্ড আছে, এই সবার চেয়ে বেশি ডাবল বন্ড আছে এখানে। তাহলে যত বেশি বন্ধন তত বেশি বিচ্যুতি, তাহলে ও আবার একটু সামনে চলে আসবে, মানে অ্যামোনিয়া ইজ গ্রেটার দেন কার্বন ডাইঅক্সাইড ইজ গ্রেটার দেন নাইট্রোজেন ইজ গ্রেটার দেন হাইড্রোজেন। তাহলে আমার অ্যান্সারটা আসলে কি আসতেছে? এ আসতেছে। মানে অ্যামোনিয়াটা সামনে চলে আসবে কেন? কারণ ওর মধ্যে আবার এক্সট্রা ভাবে কি বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থাকার কারণে ও কখনো একা থাকে না, ও হচ্ছে একটা জোট বেঁধে থাকে। কিভাবে আমি তোমাদেরকে দেখাই। ধরো পাশের আরেকটা অ্যামোনিয়া আছে, এই নাইট্রোজেনটা কি করতেছে? এই হাইড্রোজেনের সাথে বন্ড করতেছে, এই হাইড্রোজেনটা এই নাইট্রোজেনের সাথে বন্ড করতেছে, এটা আবার আরেকটার সাথে, এটা আবার আরেকটার সাথে। এরকম ওরা আসলে 17 তো মুখে দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওরা আরো অনেক বড় একটা বন্ড করে বসে আছে। ওদের ভর আসলে 17 না 17 গুণিতক। আলটিমেটলি এদের সবার ভরের চেয়ে বেশি ভর থাকে ওদের মধ্যে। বন্ধন যত বেশি ভর তত বেশি সিম্পল, বিচ্যুতিও তত বেশি। এই জন্য হাইড্রোজেন বন্ধন থাকা মানে এক্সট্রা অনেকগুলো বন্ধন আছে, আরো এক্সট্রা অনেকগুলো যৌগ আছে তার সাথে, যেটা দেখা যাচ্ছে না আপাতত। তো এই জন্য হাইড্রোজেন বন্ধন থাকলে সেটা বিচ্যুতি সবচেয়ে বেশি, দেন বাকিগুলো ভর অনুযায়ী আমরা সাজায় ফেলবো। শেষ হয়ে গেল। আচ্ছা, তো এটা মোটামুটি আমরা দেখলাম। এবার চলো আমরা একটু সামনের দিকে আগে যাই। ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস সমীকরণে আমরা নরমাল আদর্শ গ্যাসের সমীকরণ কি? পিভি ইকুয়াল টু এনআরটি। ডান পাশের এনআরটি তো ঠিক আছে, বাট পি এ একটা সমস্যা আছে, ভি একটা সমস্যা হচ্ছে। এই সমস্যাটা কেন? চলো দুটো পড়ি। একটা হচ্ছে পি সংশোধন, আর এই পাশে পড়বো আমরা ভি সংশোধন। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো পি সংশোধনটা কেন হইলো। ধরো একটা পাত্র আছে, পাত্রে অনেকগুলো অণু আছে। ধরো এখানে যে অণুটা আছে সেটাকে চারপাশের অণুগুলা কিন্তু সমানভাবে বল প্রয়োগ করাতে ওর আসলে কোথাও মুভ করার উপায় নাই, তার মানে ওর কোনো চাপ দিচ্ছে না পাত্রের গায়ে। কিন্তু যে অণুটা এই কোণায় আছে সে কিন্তু আলটিমেটলি পাত্রের গায়ে কিন্তু চাপ দিচ্ছে, এই যে পি এক্সট্রা। আদর্শ গ্যাস অনুযায়ী কোনো অণুই পাত্রের গায়ে চাপ দিতে পারে না, তার মানে এই এক্সট্রা চাপের কথাটা কিন্তু আদর্শ গ্যাসে বলা নাই। তার মানে এখানে এই যে পিটা আগে ছিল, এই পি এর সাথে একটা এক্সট্রা চাপও যোগ হবে। এই অংশটাই হচ্ছে পি এক্সট্রা। এই অংশটা কোত্থেকে আসছে? বিজ্ঞানী বলছেন, মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা যখন আসছে ভ্যান ডার ওয়ালস বলছেন যে এই পি এক্সট্রাটা আসলে ওই অণুগুলার ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। তো এই দেখো পি এক্সট্রা ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠালে সমানুপাতিক ধ্রুবক আসে একটা, এ হচ্ছে ওই যে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক একটা। হ্যাঁ, এই সি মানে কি? ঘনমাত্রা মানে কি? এন বাই ভি, মোল বাই আয়তন স্কোয়ার। ওখান থেকে আসছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এইভাবে ব্যাপারটা আসছে। তাহলে আমার নিউ প্রেসার, তাহলে পি নিউ, নতুন প্রেসার কি হবে? পি ওল্ড আগের প্রেসার প্লাস পি এক্সট্রা, এক্সট্রা যে প্রেসারটা আছে, তাহলে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা এসে বললো আমাদের এক্সট্রা প্রেসার। এখন তোমরা তো বুঝতেইছো প্রেসার যে বেড়ে গেছে ভাইয়া, আয়তন অবশ্যই কি হবে? কমবে, কারণ প্রেসার আর আয়তনের সম্পর্ক উল্টা। তো এখানে আদর্শ গ্যাসে বলা ছিল যে এই যে অণুগুলা যে থাকে তাদের আয়তন আসলে শূন্যের কাছাকাছি। তার মানে একটা অণু বাকি সবার উপরে পাড়ায় পাড়ায় সব জায়গায় যেতে পারে, কিন্তু এটা বাস্তবে হয় না। হয় কি? হয় না। তো বাস্তবিক অর্থে আদর্শ গ্যাসে বলা ছিল এই পুরো আয়তন জুড়েই তারা ঘুরতে পারে, কিন্তু বাস্তবে কতটুকু ঘুরতে পারে? তুমি কি করবা? একটা অণুকে রাখো, একটা অণুকে রেখে বাকি সব অণুগুলোকে একটা কর্নারে সেট করে দাও। ধরো এন সংখ্যক অণু আছে আর প্রত্যেকের আয়তন বি, তাহলে এই অণুটার জন্য কতটুকু এলাকা বাকি আছে আর ঘোরার মতো? টোটাল আয়তন যদি ভি হয়, এই এন বি সংখ্যক যদি আমরা বাদ দিই, তাহলে এই অংশটুকু হচ্ছে তার কি হবে? অ্যাকচুয়াল আয়তন, কতটুকু সে ঘুরতে পারে। তাহলে নতুন ভি নিউ কি আসলো আমাদের? পুরান আয়তন থেকে আমার যতটুকু আয়তন ওই একটা অণু ছাড়া বাকি সবগুলাকে মিলায় যতটুকু হয় অতটুকু আয়তন যদি আমরা বাদ দিই, তাহলে কি হচ্ছে? আমার নতুন একটা আয়তন আসতেছে। তাহলে একটা কি থাকতেছে আমাদের? পি সংশোধন, মানে চাপ সংশোধন, একটা থাকতেছে আয়তন সংশোধন। তখনই হচ্ছে ওই পিভি ইকুয়াল টু এনআরটি কে চেঞ্জ করে পি এর জায়গায় লেখা হয়েছে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, যেহেতু এক্সট্রা একটা চাপ দেয় আর আয়তন যেহেতু কমে যায় টোটাল অনুর, ইকুয়াল টু এনআরটি। এইভাবে ভ্যান ডার ওয়ালস সূত্রটা চলে আসছে। এইভাবে ভ্যান ডার ওয়ালস সূত্রটা চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এনআরটি, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস সূত্রটা এভাবে চলে আসছে। আচ্ছা, তো এটা মোটামুটি আমরা দেখলাম। তো এখন ভ্যান ডার ওয়ালস সূত্র থেকে আসলে কোশ্চেন গুলো কেমন আসে? আসে হচ্ছে যে এ আর বি এর এককটা কি এটা বের কর, এরকম আসে। অথবা বলতে পারে যে 2 মোল ক্লোরিনের জন্য তোমার ভ্যান ডার ওয়ালস সমীকরণ লেখো, বা ধরো 34 গ্রাম অ্যামোনিয়ার জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ লেখো। 34 গ্রাম মানে কত? 2 মোল অ্যামোনিয়া। তো জাস্ট এন এর ভ্যালু 2 বসাই দিয়ে ওই সমীকরণটাই লিখতে হবে, আর কিছু না। হ্যাঁ,
তো এছাড়াও ইদানিং কালে যে কোশ্চেন গুলো আসে একক গুলা, এ এর একক কি, বি এর একক কি, চলো বের করি। দেখো পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার বি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। খেয়াল করে দেখো একটা জিনিস খুব সিম্পলি, এখানে পিটা তো চাপ, চাপের একক অ্যাটমসফিয়ার, তাহলে এটাও তো একটা এক্সট্রা চাপ, এটার একক কি হবে অ্যাটমসফিয়ার। তো খেয়াল করো এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটার একক থাকতেছে অ্যাটমসফিয়ার। আয়তনের একক কি থাকতেছে লিটার, এন এর একক কি থাকতেছে মোল, তাহলে এ এর একক কি থাকতেছে দেখো তো, লিটার স্কোয়ারটা উপরে চলে যাবে, লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার, মোল স্কোয়ারটা নিচে চলে আসবে, তাহলে মোল ইনভার্স 2, এটা আসতেছে আমার এ এর একক। এর একক কি লিটার স্কোয়ার অ্যাটমসফিয়ার পার মোল স্কোয়ার। বি এর এককটা কেন লিখবো, দেখো ভিটা তো আয়তন লিটারে, তাহলে এই পুরোটুকু তো আয়তনেরই অংশ, তাহলে এটাও লিটার, তাহলে এন বি এর একক আসতেছে লিটার, এন মানে আবার তো মোল তাই না, তাহলে বি এর একক কি আসতেছে দেখো তো, নিচে ভাগ হয়ে যাবে লিটার পার মোল, লিটার পার মোল, তাহলে বি এর একক আসতেছে লিটার পার মোল। এভাবে এ এর একক বি এর একক আমরা আইডেন্টিফাই করতে পারি। এছাড়াও ভাইয়া যেটা বললাম, ধরো তোমাকে বললো 34 গ্রাম অ্যামোনিয়া এর ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন লেখো, হ্যাঁ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন লিখো, এরকম টাইপের একটা কোশ্চেন দিল, তাহলে আগে এন অফ অ্যামোনিয়া বের করে নিবা কিভাবে, 34 বাই 2, অ্যামোনিয়ার ভর কত, সরি 34 বাই অ্যামোনিয়ার ভর কত 14 আর 3 17, মানে কত 2 মোল। এখন জাস্ট মানটা বসা দিব, দেখো পি প্লাস এ 2 স্কোয়ার বাই ভি স্কোয়ার বি মাইনাস 2b ইকুয়াল টু 2RT, সুন্দর মতো বসা দিলে তাহলে পি প্লাস 4a বাই ভি স্কোয়ার বি মাইনাস 2b ইকুয়াল টু 2RT, মানে এন এর ভ্যালুটা বসাবো আর কি, ঠিক আছে, এন আর টি, জাস্ট এন 2 2 এন হবে 4 4, বাকি দেখো খুব সিম্পল, এইভাবে এটাই অপশনে থাকবে, এটাই অ্যান্সার লিখতে হবে সোজা, কোশ্চেন অত কঠিন আসে না। ওকে, সো আজকে আমাদের পড়া এইটুকুই। সো আজকে আমরা যেগুলো যেগুলো শিখলাম, আমাদের মধ্যে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে জেডটা খুব ভালো মতো পড়তে হবে, জেড লেস 1 হলে কত হয়, গ্রেটার দেন 1 হলে কি হয়, লেস দেন 1 হলে কি হয়, এগুলো খুব ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। পাশাপাশি ওই যে সংশোধনটা আর কি, এ এর একক কি, বি এর একক কি, এগুলো একটু দেখতে হবে। তার আগে আমরা যে আংশিক চাপ গুলা পড়ছি, পি এ এক্স এ, এগুলা মানে মোল ভগ্নাংশ, আংশিক চাপ এগুলা, তারপর ব্যাপন হার, তারপর ডি এর সাথে সম্পর্ক মানে ঘনত্বের সাথে সম্পর্ক, ভরের সাথে সম্পর্ক, টি এর সাথে সম্পর্ক, এগুলো একটু দেখতে হবে, তাহলে কিন্তু মোটামুটি আমরা এগুলো সবগুলা কভার করতে পারবো। এখান থেকে মোটামুটি ম্যাথমেটিক্যাল কোশ্চেনে খুব বেশি আসে, হ্যাঁ, তো এই জন্য ম্যাথমেটিক্যালটা একটু ট্রিকি ভাবে চিন্তা করলে হবে। আর হ্যাঁ আবারও বলতেছি, যদি শুধু তোমাদের ক্যালকুলেটর ছাড়া কোশ্চেন আসে তাহলে ওরকমই ডিজিট দেওয়া থাকবে, যেটা কাটাকাটি করে চলে যায়, আর নাহলে কাছাকাছি ভাবে অ্যান্সার গুলো আসবে। আর যদি ক্যালকুলেটর দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে কঠিন কোশ্চেনই দিবে, তো ওইটা নিয়ে সমস্যা না, ক্যালকুলেটরে তুমি পারবা, জাস্ট তোমার থিওরিটা ক্লিয়ার থাকা লাগবে। ওকে, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটা করার জন্য। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।